This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যত কাণ্ড মালদায় একের পর এক খবরে মালদা বারবার খবরে শিরোনামে উঠে আসছে। কখনো তৃণমূল নেতাকে গুলি করে হত্যা করা হচ্ছে, কখনো তৃণমূল কর্মীর মাথা থেতলে হত্যা করা হচ্ছে, আর এবার আরও একটা অভিযোগ সামনে আসছে। কচি কাচাদের ভলিবল টুর্নামেন্ট চলাকালীন শূন্যে গুলি চালিয়ে সেই অনুষ্ঠানের উদ্বোধন করা হলো এবং কারা এই শূন্যে গুলি চালালেন? স্থানীয় ক্লাবের সদস্যরা। এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে, এত গুলি এত বন্দুক আসছে কোথা থেকে? যদিও ক্লাবের সদস্যরা সাফাই দিচ্ছেন যে লাইসেন্স প্রাপ্ত বন্দুক এগুলো। আমরা চলে যাব আমাদের প্রতিনিধি শুভতোষের কাছে। শুভতোষ, একটা বিষয় বলো, লাইসেন্স প্রাপ্ত বন্দুক সেটা না হয় বুঝলাম, কিন্তু এই বন্দুকগুলো ক্লাবের সদস্যদের কাছে এলো কি করে? লাইসেন্স প্রাপ্ত বন্দুক তো যাত্রার কাছে আসতে পারে না। হ্যাঁ, একদমই নয়। এইভাবে তো সবচেয়ে বড় বিষয় যে যেখানে পুলিশ প্রশাসনের আধিকারিকরা রয়েছে, স্থানীয় থানার লোকজন রয়েছে, পুলিশ কর্মীরা রয়েছেন এবং জেলা পরিষদের যারা মানে প্রশাসনিক পদে রয়েছেন সেই সমস্ত নেতারা রয়েছেন, কর্মাধ্যক্ষ রয়েছেন, অন্যান্য সেখানকার তৃণমূলের দলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে যিনি সম্পর্কে এলাকার বিধায়িকা সাবিত্রী মিত্রর আত্মীয় হন এবং তারা রয়েছেন। তো সেখানে তারা বন্দুক নিয়ে স্কুলের মাঠে ঢুকলো কি করে, বড় প্রশ্ন। তখন পুলিশ কি করছিল? এই ক্ষেত্রে নিয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলছেন যে তারা আবেগবশত নাকি গুলি চালিয়েছেন। তাহলে এ আবেগ কেমন আবেগ, যে আবেগের বশে যখন তখন গুলি চালানো যায়? এ কি মানে কোন রাজ্যে কোন জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছি? তো একের পর এক কীভাবে এরা বন্দুক পাচ্ছে এবং এরা এত সহজে লাইসেন্সই বা পাচ্ছে কি করে? যে খবর সূত্র থেকে আমরা পাচ্ছি, ইতিমধ্যেই জেলা শাসকের কাছে অসংখ্য এই ধরনের বন্দুক নেওয়ার বা আগ্নেয়াস্ত্র রাখার জন্য আবেদন জমা পড়েছে। এই আজকে আমাদের কাছে এটা খবরটা পেলাম যে জেলা শাসকের কাছে, জেলা প্রশাসনের কাছে অসংখ্য জমা পড়ছে। তো শুধু লাইসেন্স তারা এত সহজে পেয়ে যাচ্ছেন কি করে? আর যদি বা লাইসেন্স পান, সেই বন্দুক যখন তারা লাইসেন্স প্রাপ্ত বন্দুক হলেও সেটা যখন তখন ক্যারি করা যায় না। স্কুল মাঠে যেখানে একটা অনুষ্ঠান চলছে বাচ্চাদের, যেখানে শিশুরা উপস্থিত, সেখানে গিয়ে তারা বন্দুক নিয়ে ঢুকলেন শুধু নয়, সেখানে তারা ফায়ার করলেন, একের পর এক তারা গুলি চালালেন। তো সেখানে সেটা শূন্যেই গুলি চালান, যদি এদিক ওদিক কিছু হয়ে যেত, অঘটন কোনো ঘটনা ঘটতো, তো তাহলে কি হতো? তার জবাব কে দিত? তাহলে পুলিশ কেন তখনই ব্যবস্থাটা নেয়নি? কেন এটা জিজ্ঞাসা করেনি যে তুমি ভাই বন্দুক নিয়ে কেন ঢুকছো? এই প্রশ্নটা কেন ওঠেনি? আর খুব সহজেই কাঁধ থেকে দায়িত্ব ঝেড়ে ফেলছেন মানে মানিকচক সেখানকার তৃণমূলের বিধায়িকা সাবিত্রী মিত্র। তোমার কথা সূত্র ধরেই বলবো যে সাবিত্রী মিত্র প্রাক্তন মন্ত্রী, তিনি বলছেন আবেগতাড়িত হয়ে নাকি শূন্যে গুলি চালানো হয়েছে। কি বলছেন তিনি, আগে শোনাই আপনাদের। এটা আইনসঙ্গত অপরাধ, এটা করার উচিত হয়নি। ওরা আবেগবশত করে ফেলেছে। ওদের বাবা কাকাদের বন্দুক ছিল, সেটা নিয়েছে ওরা খেলাটাকে ওইভাবে মানে করতে গেছে। এটা যে কোনো জিনিসই একটা করলেও আমাদের ডিএমএসপি হিসাবে পারমিশন যদি দেয় তাহলে এটা করা যেতে পারে। যদি পারমিশন দেয় না দিলে এটা করা যায় না। যাই হোক, পুলিশ সমস্ত ওগুলো মানে বন্দুকগুলোকে রিকভারি করেছে এবং উনি অ্যাকশন নিচ্ছেন। আবেগতাড়িত হয়ে নাকি গুলি চালানো হলো, শূন্যে গুলি চালানো হলো, তাও আবার কচি কাচাদের একটা ভলিবল টুর্নামেন্টে। খুব স্বাভাবিকভাবে রাজনৈতিক চাপানোতা শুরু হয়ে গেছে এই ঘটনাকে কেন্দ্র করে। একদিকে খগেন মুর্মু, তিনি কি বলছেন আপনাদের শোনাই। আবেগের কোনো প্রশ্ন ওঠে না। এত মানুষ আছে, বাচ্চা ছোট ছোট শিশুরা আছে ওখানে। তো ওই খেলার মাঠে আবেগে গুলি ফায়ারিং করে উদ্বোধন করা, এটা কোনো আবেগবশত না, আসলে এটা পরিকল্পনা করে করছে। তাহলে যখন তাদের একটা উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে, এই অনুষ্ঠানের অনুমতি পুলিশ দিয়েছে, তাহলে পুলিশ কেন এই বিষয়টা তারা আগের থেকে জানতে পারলেন না?
আমি তো বারবার বলছি পশ্চিম বাংলায় এটাই ঘটছে, এখানকার হচ্ছে যে পুরোপুরিভাবে এই পুলিশ তার আগাম কিছুই জানতে পারছেন না, অর্থাৎ পুরোটাই ফেলিওরে। ওখানে গুলি চালানো, ফায়ারিং, অর্থাৎ ওখানে মানুষ এলাকার মধ্যে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা, ভয় যাতে একটা থাকে যে এইসব হচ্ছে যে এরা প্রকাশ্যে গুলি চালালেও কোনো রকম কোনো প্রশাসনিক তাদের কোনো দায়বদ্ধতা, প্রশাসনের কোনো রকম তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশান হবে না, এইরকম একটা ওই এলাকাতে বাতাবরণ তৈরি করার জন্যই এটা করেছে। ভয় দেখানো, ওই এলাকাকে সন্ত্রস্ত করে দেওয়া, মানুষ যাতে ওদের বিরুদ্ধে কোনো মুখ না খোলে। দেখবে তৃণমূলের নেতা হতেই হবে, তৃণমূলের নেতা ছাড়া এত দরিয়া দিলি কার আছে গুলি চালিয়ে খেলা উদ্বোধন করেন? অবৈধ অস্ত্র থেকে গুলি চালিয়ে খেলার উদ্বোধন হচ্ছে, তবে না তৃণমূল। দিদি কিছু বলবেন এখন, কিন্তু কেউ মারা খুন হোক তখন বলবে ঝাড়খণ্ড থেকে লোক এসছে। এটা শুধু বন্দুকের গুড়ুম নয়, ছোটবেলায় আমরা বাক্য রচনা করেছি আক্কেল গুড়ুম। যারা প্রশাসক, যারা বিধায়ক, তাদেরও আক্কেল গুড়ুম, আর যারা গুলি শূন্যে ফায়ার করেছেন অকারণে, সেটাও আক্কেল গুড়ুম। এক ধরনের আমরা দেখছি গুলিরাজ মালদা, তার পাশের জেলা উত্তর দিনাজপুর, কিন্তু মালদা যেন আরও বেশি করে। তৃণমূলের নেতা মারা গেলেন, যথেষ্ট উল্লেখযোগ্য নেতা, মুখ্যমন্ত্রী বললেন আমার অত্যন্ত কাছের এবং ঘনিষ্ঠ, তারপরে হুঁশিয়ারি দিলেন, তারপরে পুলিশের ওপরে আক্রমণ হলো, পাশের জেলায় আক্রমণ হলো, এই জেলাতে আক্রমণ হলো, দুজন ধরা পড়লেন। যিনি রাজ্য পুলিশের সর্বোচ্চ কর্তা তিনি বললেন যে পুলিশ যদি দুটো গুলি খায় তাহলে আমরা 4টে গুলি, 4 রাউন্ড বেশি গুলি চালাবো। এত কিছুর পরেও দুষ্কৃতিরাজ কমছে না, এবং পার্টিকুলারলি এই মালদা জেলাটা পুলিশ প্রশাসনের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। আমরা মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শুনবো, রাজীব কুমার কি বলেছিলেন শুনবো, তারপর আসবো আলোচনা। মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই, যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই, যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই, যারা বোনেদের উপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এর সমাজে নেই। এটা যে দুষ্কৃতীরা যে গুলি চালিয়েছে, এটা আমাদের সকলের উপরে গুলি আছে, এটাকে আমরা ভালো জবাব দেব। উই আর ট্রেন্ড লাইক দ্যাট। আর নর্মালি আমরা যে নর্মাল লোকজন আছে ওদের আমরা সিকিউরিটি প্রোভাইড করি, আমরা ওদের জন্য সুরক্ষা প্রদান করি, কিন্তু যদি কোনো ক্রিমিনাল পুলিশ ফোর্সের উপরে গুলি চালাবে, যদি একটা গুলি চালাবে আমরা চারটা গুলি চালাবো। আমরা এটা প্রতিবদ্ধ আছি অ্যান্ড উইল ডু ইট। দেখুন, কালকের ওই স্কুলে ভলিবল কোর্টে যা হয়েছিল, সেই গুলি চলার সঙ্গে আমরা দুষ্কৃতীদের গুলি চালানোকে কিন্তু গুলিয়ে ফেলছি না, এক করে দেখছি না, কিন্তু বিষয়টা হচ্ছে বন্দুক যেন ভারী সস্তার জিনিস হয়ে গেছে, মেশিন হাতে থাকলে চালিয়ে দিলেই হলো। আমরা কথা বলবো সিজার মণ্ডলের সঙ্গে, প্রত্যেক দিন সিজার এইগুলো নিয়ে ডিল করে। সিজার, কোথাও কি বন্দুকের যে ওজন সেটা আম জনতার কাছে ওই সমস্ত এলাকায় একেবারে নিচে নেমে এসেছে? যে পারছে সে গুলি চালিয়ে দিচ্ছে। দুষ্কৃতী যারা আজকে চালিয়েছেন তারা দুষ্কৃতী নয়, কিন্তু তারা ছেলে খেলা করছেন বন্দুক। অনেকটাই তাই, তার কারণ এখানে দাবি করা হচ্ছে পুলিশের তরফ থেকেও, যেটা দাবি করা হচ্ছে যে এগুলো লাইসেন্সপ্রাপ্ত বন্দুক। লাইসেন্সপ্রাপ্ত বন্দুক লাইসেন্স দেওয়া হয় আত্মরক্ষার্থে, কোনো ব্যক্তির বিপদের আশঙ্কা থাকলে সেই কারণে, যত্রতত্র গুলি চালানোর জন্য নয়। এবং সেই জায়গা থেকেই যেখানে শাসক নেতাদের উপস্থিতিতে এই ধরনের গুলি চালানোর ঘটনা ঘটছে, তাহলে কোথাও ধরে নিতে হবে এর আগে জাকিরের যে ঘটনা, যেখানে থেতলে মারা হয়েছিল মোহাম্মদ হাসাকে, সেখানে যে প্রবণতাটা দেখা দিয়েছিল যে মালদার শাসক নেতা বা শাসক কর্মীদের মধ্যে কোথাও দুষ্কৃতীরাই শাসক নেতা বা শাসক কর্মী হয়ে উঠেছেন। অর্থাৎ কোথাও বন্দুকের রাজনীতিটা কোথাও শাসক নেতাদের বদান্যতায় সেটা ওয়েল এস্টাবলিশড, সেটারই আরেকটা টুকরো ছবি আমরা কিন্তু মালদাতে দেখলাম, যেখানে বন্দুকটা মানে বাকি সমস্ত কিছুর সঙ্গে রাজনৈতিক কর্মীরা যেভাবে ঝান্ডা ধরেন, ঝান্ডার সঙ্গে বন্দুকটাও একটা আরেকটা অস্ত্র মানে সঙ্গের মাত্রা যোগ হয়েছে। অনেক ধন্যবাদ সিজার। রাজা, তোমার কথার সূত্র ধরেই যদি, রেশ ধরেই যদি আমি বলি যে সত্যি এ রাজ্যে গুলি বন্দুক এগুলো একেবারে সস্তা হয়ে গেছে, একেবারে খোলামকুচি হয়ে গেছে, এরকম যখন একটা চিন্তা রয়েছে, তার ওপরে চিন্তা কি রয়েছে? জঙ্গি কার্যকলাপ, জঙ্গি সংগঠনগুলোর উৎপাত। আর বাংলাদেশের জঙ্গি সংগঠনের তাহলে বিষ নজর কি ভারতে? তখন এই প্রশ্নটা উঠছে খুব স্বাভাবিকভাবে। ভারতের মৌলবাদী সংগঠনের হাত ধরে জাল বিস্তারের ছক, বিস্ফোরক কেন্দ্রীয় গোয়েন্দা রিপোর্ট,
TV9 বাংলার হাতে। জাহা ইন্ডিয়ার সঙ্গে গতকাল TV9 বাংলা যেটা ব্রেক করেছিল, জাহা ইন্ডিয়া সংগঠন আরও একটা সংগঠন, নতুন সংগঠন, তার সঙ্গে আবার যোগ তাওহিদুল উলাইয়া জঙ্গি সংগঠনের। তাওহিদুল উলাইয়া বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদী জঙ্গি সংগঠন। জাহা ইন্ডিয়ার হাত ধরেই ভারতে শাখা খুলতে চেয়েছিল তাওহিদুল, কিন্তু কেন শাখা খুলতে চেয়েছিল, কি তাদের উদ্দেশ্য জানবো। সুজয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সুজয়। দেখো, এই জাহা ইন্ডিয়া যে সংগঠনটির কথা বলা হচ্ছে সে ব্যাপারে আরও একটি যে কেন্দ্রীয় গোয়েন্দাদের রিপোর্ট, সেখানে বলা হয়েছে গত 3রা জানুয়ারি লালগোলাতে একটি বৈঠক হয়েছিল এই জাহা ইন্ডিয়ার নেতৃত্বে, যেখানে PFI এর সদস্যরা ছিলেন এবং JMBর একজন সদস্য উপস্থিত ছিলেন। এবং সেই বৈঠকের মূল আলোচ্য বিষয় হয়েছিল এই তাওহিদুল উলাইয়া, যেটি বাংলাদেশের একটি সংগঠন, জঙ্গি সংগঠন বলে দাবি করা হয়েছে কেন্দ্রীয় গোয়েন্দাদের তরফ থেকে। সেই সংগঠনটা ভারতে তাদের শাখা খুলতে চায় এবং এই জাহা ইন্ডিয়ার মাধ্যমে শাখা খুলতে চায়। সেই কারণেই জাহা ইন্ডিয়ার তরফ থেকে 3রা জানুয়ারি এই বৈঠকটা করা হয়েছিল লালগোলায়। এবং এই বৈঠকেই শুধু তারা শেষ করে থাকেনি, বৈঠকের আলোচ্য বিষয়ের সঙ্গেই যেটা জানা যাচ্ছে যে তারা ঠিক করে নিয়েছিলেন যে 5টি স্তরের মাধ্যমে বা 5টি স্তরে ভাগ হয়ে গিয়ে তারা এই সংগঠনটি জাল বিস্তার করবেন। এবং সেই জাল বিস্তারের ক্ষেত্রে তারা মুর্শিদাবাদ থেকে তারা জাল বিস্তারের কাজ শুরু করবেন এবং পরবর্তীতে ধাপে ধাপে আরও অন্যত্র যাতে জাল বিস্তার করতে পারেন সেই বিষয়টিও তারা দেখবেন, সেই বিষয়ে আলোচনা হয়েছিল। এবং এই জায়গাতে দেখতে পাচ্ছ যে গতকাল বলা, আমরা যে খবর দেখিয়েছিলাম যে JMBর সঙ্গে সরাসরি জাহা ইন্ডিয়ার যোগ, এবার দেখা গেল বাংলাদেশের এই জঙ্গি সংগঠন তারা মুর্শিদাবাদকে কেন্দ্র করে এরকম একটি কার্যকলাপ করছে এবং জাহা ইন্ডিয়া সেটা। এদিকে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বেশ কিছুদিন ধরে যেভাবে যে সমস্ত জায়গায় কাঁটাতার নেই সেই সমস্ত জায়গায় বিজেপির উস্কানিমূলক মন্তব্য হোক কিংবা বাংলাদেশি দুষ্কৃতীদের যেভাবে বারবারন্ত আমরা লক্ষ্য করেছি, সেই জায়গায় দাঁড়িয়ে প্রজাতন্ত্র দিবসের আগে নতুন করে একটা অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে এরকম একটা আশঙ্কা তৈরি করা হয়েছে। এবং তার জন্য ইতিমধ্যেই BSF এর তরফ থেকে যে সমস্ত সীমানা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় পড়ছে, অর্থাৎ উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অঞ্চল এবং পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। আপনারা জানেন যে 4096 কিলোমিটার সীমান্ত রয়েছে এবং সব মিলিয়ে কি ধরনের সিকিউরিটি ব্যবস্থা করা হচ্ছে জানতে চলে যাব আমাদের প্রতিনিধি সায়ন্তর কাছে। সায়ন্ত, প্রত্যেক বছরই আমরা দেখি যে এই প্রজাতন্ত্র দিবস হোক কিংবা স্বাধীনতা দিবসের আগে সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়, কিন্তু এবার আরও বেশি সতর্ক BSF। কি কি নিরাপত্তা মেজারমেন্ট নেওয়া হচ্ছে? একদমই, দেখো, প্রতি বছর 26শে জানুয়ারি অর্থাৎ প্রজাতন্ত্র দিবস এবং 15ই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবস, এই দুটি দিনে বিশেষ গুরুত্ব দিয়ে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়। কিন্তু এবার প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন, কারণ খোদ পূর্বাঞ্চলীয় কমান্ডের স্পেশাল DG তথা ADG রবি গান্ধী তিনি যে নির্দেশনামা দিয়েছেন প্রত্যেকটি BOP-তে অর্থাৎ 4096 কিলোমিটার যাদের দায়িত্ব রয়েছে, সেই বর্ডার আউটপোস্টের যারা দায়িত্বে রয়েছেন তাদের যে নির্দেশ পাঠিয়েছেন, তাতে লেখা রয়েছে বাংলাদেশ সিচুয়েশন এবার সম্পূর্ণ চেঞ্জ হয়ে গিয়েছে, সেখানে পরিস্থিতি খারাপ হয়েছে। সেই কারণে এপারে যারা সীমান্তে দায়িত্ব রয়েছেন তাদের প্রত্যেককে যথেষ্ট বাড়তি দায়িত্ব গ্রহণ করতে হবে। একই সঙ্গে দফায় দফায় মহড়া চালাতে হবে যাতে এই সীমান্তবর্তী এলাকায় কোনো অনুপ্রবেশ ঘটতে না পারে, বা সতর্ক থাকতে হবে বিশেষ করে রাতের বেলায় যাতে অনুপ্রবেশ ঘটতে না পারে বা জঙ্গি বা কার্যকলাপ যাতে বৃদ্ধি না হতে পারে। মূলত 23শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি এই 8 থেকে 9টি দিন বিশেষ দায়িত্ব নিতে বলা হয়েছে BOP দায়িত্বে থাকা BSF-এর শীর্ষ আধিকারিকদের। একই সঙ্গে বলা হয়েছে যাতে গ্রামের বাসিন্দারা বাংলাদেশের ওপার থেকে উড়ে আসা উস্কানি বা কোনো রকম প্ররোচনায় পা না দেন, সে ব্যাপারেও BSF-কে বাড়তি দায়িত্ব গ্রহণ করতে হবে। অর্থাৎ সুখদেবপুরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পুনরাবৃত্তি চাইছে না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী পূর্বাঞ্চলীয় কমান্ডের কর্তারা। আর সেই কারণে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের আগে কোনো না কোনো অপ্রীতিকর ঘটনার আশঙ্কা করা হচ্ছে। ভারত হোক কিংবা পশ্চিমবঙ্গে সীমান্তবর্তী এলাকায় বাড়তি নজরদারি দেওয়া হচ্ছে এবং বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না তৈরি হয়। তোমাকে আপাতত ধন্যবাদ। সমাজ ঠিক নজরে বা সুনজরে রাখে না বা দেখে না এমন আচরণ, অসংসদীয় আচরণের অভিযোগে উত্তর 24 পরগনার জেলা সভাধিপতি তথা বিধায়ক নারায়ণ গোস্বামীর বিরুদ্ধে এবার তৃণমূল কংগ্রেসের শৃঙ্খলা রক্ষা কমিটি ব্যবস্থা নিতে চলেছে। সবিস্তারে জানাবেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভ,
দেখো, নারায়ণ গোস্বামীর যে মন্তব্য, সেই মন্তব্য যে দল অনুমোদন করে না এবং দল যে তার যথাযোগ্য ব্যবস্থা নিতে চলেছে, এ ব্যাপারে জয়প্রকাশ মজুমদার দলের রাজ্য কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছিলেন। অপেক্ষা ছিল যে কবে এই বিষয়টি কার্যকরী হবে। যেটা জানা যাচ্ছে যে আজকে বিকেলের মধ্যেই কিন্তু নারায়ণ গোস্বামীর কাছে শোকজ নোটিশ পৌঁছচ্ছে এবং সেই শোকজ নোটিশ ইতিমধ্যেই কিন্তু তার ড্রাফট চূড়ান্ত হয়ে গিয়েছে। শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষে শোভনদেব চট্টোপাধ্যায়ের নেতৃত্বে শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যান্য সদস্য যেমন ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্যের কাছ থেকে সম্মতি নেওয়া হয়েছে এবং সম্মতি নেওয়ার পর সেই ড্রাফট কিছুক্ষণের আগে কিন্তু তৈরি হয়। আজকে বিকেলের মধ্যেই কিন্তু শোকজ নোটিশ পাঠানো হচ্ছে উত্তর 24 পরগনা জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা নারায়ণ গোস্বামীকে। অর্থাৎ দল যে কোনোভাবে তার আচরণকে বরদাস্ত করছে না এবং এ ব্যাপারে চরম পদক্ষেপ নিতে যে কোনো দ্বিধা করবে না দল, তা আরও একবার কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ সৌরভ। আপাতত তোমাকে। সেদিন জয়প্রকাশ মজুমদার এই ঘটনা ঘটার পর তিনি ঠিক কি বলেছিলেন সাংবাদিক বৈঠকে, দেখুন সেদিনই এই সিগন্যালটা ছিল। তৃণমূল কংগ্রেসের দলের শৃঙ্খলা একটা খুব প্রায়োরিটি বিষয়। তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের, বিশেষ করে জনপ্রতিনিধিদের শোভা দেয় না এমন মন্তব্য বা বয়ান দল কিছুতেই অনুমোদন করে না। দলের শৃঙ্খলা এবং অনুশাসন বিশেষভাবে সকলকে মেনে চলতে হবে, এই নির্দেশও বারবার দেওয়া হয়েছে। কয়েকদিন আগে অশোকনগরের বিধায়ক এবং উত্তর 24 পরগনার জেলা পরিষদের সভাধিপতি শ্রী নারায়ণ গোস্বামী একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে যে অসৌজন্যমূলক কথা এবং আচরণ করেছেন তা দল কোনোভাবে অনুমোদন করে না। জেলা শৃঙ্খলা রক্ষা কমিটি এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এবার কলকাতার একটা খবরে আসি, গুরুত্বপূর্ণ খবর। শেক্সপিয়ার সরণি থানা এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা, জনবহুল এলাকা, বেশ কয়েকটা স্কুলও আছে। এরকম একটা এলাকায় রাস্তায় ধস। 4 থেকে 5 দিন ধরে এই গর্ত রয়েছে, রাস্তার মাঝেই গর্ত রয়েছে। এখনো পর্যন্ত রাস্তা সারাতে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই অভিযোগ করছেন এলাকার মানুষজন। দুর্ঘটনা এড়াতে দিনের বেলা একটা লোহার শীট পেতে দেওয়া হয়, কখনো কখনো গার্ড রেল দিয়ে ঘিরে ফেলা হয়, কিন্তু স্থায়ী কোনো বন্দোবস্ত এখনো পর্যন্ত নেই। কিন্তু কেন নেই? এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রিয়। কোনো উত্তর পেলে? দেখো, এটাই কিন্তু এখন এখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা সেই দাবিই জানাচ্ছেন যে পাকাপাকিভাবে যাতে এই গর্ত বা ধসের যে এলাকা সেটা যাতে মেরামতির বন্দোবস্ত করা হয়। ইতিমধ্যেই যেটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে 4 থেকে 5 দিন অতিক্রান্ত হয়ে গেছে। আমার ক্যামেরা পার্সন দীপঙ্কর জানাকে বলবো দেখানোর জন্য আমরা ঠিক যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, সরোজিনী নাইডু সরণি, শেক্সপিয়ার সরণি থানা এলাকার এই রাস্তার মাঝে লোহার যে শীট, মোটা শীট পেতে রাখা হয়েছে, এর নিচেই কিন্তু প্রায় 1 থেকে 1.5 ফুট জায়গা জুড়ে বেশ খানিকটা জায়গায় ধস নেমে গর্ত তৈরি হয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা যেটা দাবি করছেন যে প্রথমে সেই গর্ত ধস নামার ফলে প্রথমে তার আকার এবং আয়তন বেশ ছোটই ছিল, কিন্তু প্রতিনিয়ত যে যানবাহন চলাচল করছে তার ফলে ক্রমেই কিন্তু এই গর্তের যে আকার এবং আয়তন তা কিন্তু ক্রমেই বাড়তে শুরু করেছে। আর এই এলাকায় একেবারে প্রতিনিয়ত দেখতেই পাচ্ছে একের পর এক যানবাহন চলাচল করছে, বেশ কয়েকটি স্কুল রয়েছে, স্কুল পড়ুয়াদের নিত্য যাতায়াত থাকে। আর এ ধরনের একটি এলাকায় বা রাস্তায় এ ধরনের প্রায় 4 থেকে 5 দিন ধরে একটি গর্ত বা ধস নামার জায়গা কেন কোনো রকমভাবে পাকাপাকিভাবে মেরামতির ব্যবস্থা করা হচ্ছে না, তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। এই ব্যবস্থা না নেওয়ার ফলে একটা বড়সড় দুর্ঘটনা তো ঘটতেই পারে, সেই আশঙ্কা তো থেকেই যাচ্ছে। স্যালাইনের সেই ছত্রাকের ছবি মনে আছে নিশ্চয়ই, আমরাই প্রথম দেখিয়েছিলাম। সেই স্যালাইন কাণ্ডের প্রতিবাদে রাজপথে বিরোধী দলনেতা, কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু শুভেন্দু অধিকারীর। এ ঘটনায় রীতিমতো বিজেপি এই মুহূর্তে রাস্তায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে মিছিল, সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যাবে মোহাম্মদ আলী পার্ক পর্যন্ত। প্রদীপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, এই মুহূর্তে এই যে মিছিল, সেই মিছিলের ছবি কি?
দেখো এই মুহূর্তে কিছুক্ষণ আগেই শুভেন্দু অধিকারী এসে পৌঁছেছেন কলেজ স্কোয়ার থেকে মিছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো এই মিছিল মোহাম্মদ আলী পার্কে গিয়ে শেষ হবে। এমজি রোড হয়ে সেন্ট্রাল এভিনিউ হয়ে মোহাম্মদ আলী পার্কে এই মিছিল শেষ হবে এবং এই মিছিলের পর শুভেন্দু অধিকারী এই যে স্যালাইন কাণ্ডে মৃত পরিবার তার এক সদস্যকে নিয়ে যারা আক্রান্ত হয়েছে সেরকম একজনকে নিয়ে শুভেন্দু অধিকারী তিনি রাজভবনে যাবেন এবং এই মুহূর্তে রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থার যে কাঠামো ভেঙে পড়েছে সেই সমস্ত বিষয়কে সঙ্গী করে শুভেন্দু অধিকারী রাজভবনে যাবেন এই মিছিলের পর এবং মূলত স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব তাদের পদত্যাগের দাবিতেই আজকে এই মিছিল। আর তেমনটাই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এই মিছিলে যারা রয়েছেন তারা বলছেন এবং এই মিছিলটি কিন্তু সরাসরি বিজেপির ব্যানারে নয়, সেনাহার নামক একটি অরাজনৈতিক সংগঠনের তরফে এই মিছিল হচ্ছে এবং সকলের হাতেই একটাই দাবি, তাদের যে সমস্ত চিকিৎসকদের সাসপেন্ড করা হয়েছে সেই সমস্ত চিকিৎসকদের কাজে ফেরাতে হবে। আর তার পাশাপাশি কিন্তু একথা মিথ্যা মামলা তাদের। তো এই যে একটা ছবি আমরা নতুন করে দেখছি যে চিকিৎসকদের হয়ে কথা বলছে বিজেপি, শুভেন্দু অধিকারী গলা তুলছেন, চিকিৎসকদের কাউকে কি আদৌ দেখা যাচ্ছে বা তাদের কোনো রকম বক্তব্য এই মিছিল নিয়ে পাওয়া যাচ্ছে? দেখো চিকিৎসকদের ক্ষেত্রে আমরা যে কথা ভেবে করেছিলাম সেখানে কিন্তু সেই অর্থে চিকিৎসকদের উপস্থিতি খুব একটা নেই। মূলত বিজেপির যে ডক্টর সেল রয়েছে সেই সেলের দু একজন চিকিৎসক শারদত্ত মুখোপাধ্যায় সহ বিশ্বপতি মুখার্জি মন্দিরা এই ক্ষেত্রে তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের অপর সহকর্মী সৌরভও রয়েছেন এই মিছিলেই। সৌরভ, তোমার থেকেও একটু জানতে চাইবো, এই যে বিষ, স্যালাইন, প্রসূতির মৃত্যু, একাধিক ঘটনা, রাজ্য রাজনীতি তোলপাড়, তারপর বিজেপির এই মিছিল। দেখো মঞ্জিরা, এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে স্যালাইন কাণ্ডকে সামনে রেখে বিরোধী দলনেতা নিজে যখন রাস্তায় নেমেছেন তখন নিশ্চিতভাবেই সেই যে গোটা যে ইস্যুটি সেই ইস্যুটি অন্য মাত্রা পায়। এবং এক্ষেত্রে একটা কথা বলা যে স্যালাইন কাণ্ড, মেদিনীপুরের স্যালাইন কাণ্ড, সেখানে তুমি যদি একেবারে গোড়ার দিকে দেখো রাজ্য স্বাস্থ্য দপ্তর কিন্তু বারবার হিউম্যান ফ্যাক্টর অর্থাৎ চিকিৎসকদের যে গাফিলতি সেই গাফিলতিটাকেই বড় করে দেখার চেষ্টা করেছেন। তারা মনে করছেন যদিও এখনও রিপোর্ট আসেনি, যে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরির যে রিপোর্ট সেই রিপোর্ট এখনও আসেনি, ফলে তারা চূড়ান্তভাবে এখনও বলতে পারছেন না যে ঠিক কী কারণে ঘটেছে। কিন্তু তারা যদি পাল্লা বলি, আমরা যদি দাড়ি পাল্লাই তারা রেখেছিলেন দুটো কারণকে, একদিকে ড্রাগ ফ্যাক্টর অর্থাৎ ওষুধ দায়ী কিনা, আর আরেকদিকে পাল্লার আরেকদিকে ছিল হিউম্যান ফ্যাক্টর। স্বাস্থ্য ভবন বারবার যেভাবে বলেছেন, যেভাবে সাসপেনশন জারি হয়েছে তাতে কিন্তু হিউম্যান ফ্যাক্টরকে তারা বড় করে দেখতে চাইছেন, যদিও ড্রাগ ফ্যাক্টরকে বড় করে দেখতে চাইছে চিকিৎসক সমাজ। এবং সেই জায়গার থেকে দাঁড়িয়ে বিরোধী দলনেতা যেভাবে মিছিল করছেন, শুভেন্দু অধিকারী যে স্যালাইনের প্রতিবাদে, বিষ স্যালাইনের প্রতিবাদে, সেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের ভূমিকা, সেই ওষুধ সংস্থার সঙ্গে কারা জড়িয়ে রয়েছে, কেন এই বিতর্কিত সংস্থা বারবার রাজ্য স্বাস্থ্য দপ্তরে পার পেয়ে গিয়েছে, কেন তারা এত বিপুল পরিমাণ বরাত পেয়েছেন, কোন অঙ্কে তারা এই বরাত পেলেন, এই সমস্ত অস্বস্তিকর প্রশ্ন তারা তুলছেন, তখন কিন্তু পুরো ইস্যুতে একটা ভিন্ন মাত্রা যোগ হচ্ছে। এবং বিশেষত সেই সময় নজর থাকবে আমাদের। সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ।